প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো কিডনির রোগ নিয়ে এবং এর প্রতিরোধ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার সাকিবুজ্জামান। তিনি সহযোগী অধ্যাপক, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর। ডাক্তার মোহাম্মদ সাকিবুজ্জামান একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। 1978 সালের 29শে সেপ্টেম্বর পাবনাতে জন্মগ্রহণ করেন তিনি। বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মিয়াপুর উচ্চ বিদ্যালয় পাবনা থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ডাক্তার মোহাম্মদ সাকিবুজ্জামান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে এমসিপিএস এবং এফসিপিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবার ক্ষেত্রে আরও যোগ্য হয়ে ওঠেন। চাকরি জীবনের শুরুটা সামিয়া হেলথ কমপ্লেক্স দিয়ে। পর্যায়ক্রমে তিনি পাবনা সদর হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কর্মরত আছেন। স্বাস্থ্যসেবায় আজীবন সম্পৃক্ত থাকতে চান ডাক্তার মোহাম্মদ সাকিবুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যার কেমন, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দিনে দিনে বেড়েই চলেছে, পিছনে কারণটা কি? সারা বিশ্বেই আপনার কিডনি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা বাংলাদেশেও এর বাইরে না, আমরা বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিক সমীক্ষা চালিয়েছি, শহরে এবং গ্রামে। তাতে আপনার দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। এবং সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার যেটা, যে এর মধ্যে প্রায় 40,000 মানুষ কিডনি পার্মানেন্ট বিকল হয়ে যাচ্ছে, মানে স্থায়ীভাবে তাদের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। এর পিছনে কারণটা কি? মানুষের বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল যে ডিজিজ, আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার প্রবণতা। একজন মানুষের আর্থ্রাইটিস আছে, সে 10-12টা ওষুধ খাচ্ছে। এবং আপনার নেফ্রাইটিস নামে একটা রোগ, যেটার সাথে পরিবেশের এই যে পরিবর্তনগুলা, সেগুলা দায়ী। এবং এই ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারই মেইনলি এই যে এত কিডনি রোগ বাড়ার মূল কারণ আর কি। আসলে এটার ক্ষেত্রে করণীয়টা কি? প্রথম আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে আমাদের দেশে ওষুধ খুব সহজলভ্য। বিদেশে কিন্তু এইভাবে ওষুধ বিক্রি হয় না। আপনি ওষুধ কিনতে গেলে আপনাকে প্রেসক্রিপশন লাগবে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ লাগবে। আমাদের দেশে এগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, আপনি চাইলেই ওষুধ বিক্রেতা আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছেন। এখন অনেকেই তো ওই পরিমাণ সচেতন না, যার ফলে উনি ওষুধ খেলে উনি ভালো ফিল করতেছেন, উনি মনে করতেছেন যে আমার রোগ তো সেরে গিয়েছে, আমি ভালো আছি। তো উনি দিনের পর দিন এই ওষুধ খাচ্ছেন, ওষুধে আসক্তি হয়ে যাচ্ছে। আর আমরা যদি একটু অ্যাওয়ারনেসের কথায় আসি, যে আমরা আসলে কিডনি সম্পর্কে যদি আমরা একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের শরীরে কি কি লক্ষণ আসলে আমরা একটু বুঝতে পারবো যে আমরা আসলে কিডনির কোনো জটিলতা হতে পারে? আপনি হার্ট ডিজিজ বলেন, স্ট্রোক বলেন, লিভার ডিজিজ বলেন, কিডনি ডিজিজ বলেন, আমাদের যে মেজর অর্গান, হঠাৎ করে দেখবেন যে একটা মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, হঠাৎ করে উনি শুনতেছেন যে ওনার লিভার সিরোসিস হয়ে গেছে। কিডনি ডিজিজও এরকম অনেকটা, যে হঠাৎ করে উনি কিছুই বুঝে উঠতে পারেনি। যেরকম বললাম যে দিনের পর দিন উনি ওষুধ খেয়ে যাচ্ছিলেন, হয়তো এক সময় তার হঠাৎ করে মনে হয়েছে যে শরীরটা একটু দুর্বল লাগতেছে বা খারাপ লাগতেছে। উনি একজন ডাক্তারের কাছে গিয়েছেন, চেক আপ করলো, দেখলো যে ওনার কিডনির সমস্যা ধরা পড়েছে। সুতরাং এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতনতা, যেটা রোগ সম্পর্কে জানা, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান, এবং আপনারা যে অনুষ্ঠানগুলো করতেছেন, আমি মনে করি এটা আমাদের কমিউনিটি লেভেলে আরও বেশি ছড়ায় দেওয়া দরকার। এবং আমাদের স্বাস্থ্য শিক্ষা এটাকে আরও বেশি আমাদের বই পুস্তকে ইমপ্লিমেন্ট করা দরকার, যাতে আমরা যে প্রাইমারি লেভেল এডুকেশন বলেন, আপনার মিড লেভেল এডুকেশন বলেন, মানুষ যাতে এগুলা বুঝতে পারে এবং সচেতন হতে পারে। এবং আমাদের যে একটা টেন্ডেন্সি, যে আমরা মনে করি যে আমরা অসুস্থ হলেই কেবল ডাক্তারের কাছে যাব, এই যে আমাদের এই ব্যাপারে ভুলটা ভাঙতে হবে। আমি সুস্থ আছি কিনা, আমি সুস্থ থাকা অবস্থায় আমার ডাক্তারের কাছে যেতে হবে, বলতে হবে যে ডাক্তার সাহেব আমাকে একটু দেখেন, আমার ডায়াবেটিস হয়েছে কিনা, আমার ব্লাড প্রেশার হয়েছে কিনা, আমার হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি যদি সুস্থ থাকতে যান, অর্থাৎ আপনি যদি আগেই যেয়ে পড়েন,
যে কোনো অসুখে আপনারা শুনবেন, আমরা কিন্তু এটা শুনে থাকি। আপনি যদি ক্যান্সারের বিশেষজ্ঞকেও আনেন, তাহলে উনিও বলবে যে যদি একটু আপনি আগে আসতেন হয়তো আমরা আরও, আসলেও তাই। তো সুতরাং আমাদের এই সচেতনতাটা বাড়াতে হবে, অর্থাৎ আমি সুস্থ থাকতেই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে মানে এবং আপনি বলতে আপনি হবে। আপনি আপনি যথার্থই বলেছেন যে আসলে স্বাস্থ্য শিক্ষার কোনো বিকল্প নেই। তা আমরা যদি এই কিডনির বিষয়টি জানতে চাই প্রাথমিকভাবে, আমার কিডনিটা ভালো আছে কিনা, তাহলে আমার কি করা উচিত? হ্যাঁ, এখন যেটা বললাম যে অনেক সময় বলা হয় যে আপনার কিডনি রোগীদের প্রায় 50% ড্যামেজ না হলে কোনো ধরনের সিমটমই হয় না। তাহলে কত ভয়ানক কথা আপনি চিন্তা করেন যে একটা মানুষের 50, 70, 80% ড্যামেজ হয়ে গেছে, তখন তার শরীরে সিমটম হওয়া শুরু হয়েছে। এই যে আপনার ভালো লাগে, এই যে আমাদের শরীরের মধ্যে ভালো লাগা, এটা কিন্তু আমাদের কিডনি করে থাকে। তাহলে আপনার ভালো লাগবে না, সহজেই অবসাদগ্রস্ত মনে হয়, টায়ার্ডনেস লাগবে, আপনার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না। অনেকে বলে যে আমার বমি বমি ভাব লাগতেছে, সে তখন গ্যাসের ওষুধ খেয়ে ফেলে। ইভেন লিভারের ডাক্তারের কাছে উনি ধরে ফেলেন যে না, আপনার লিভারে রোগ হয়নি, আপনার কিডনি রোগ হয়ে গেছে। এরপরে যেটা হয় যে অনেকে সারা শরীর ফুলে যায় বা পায়ে পানি আসতে থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠলো মনে হচ্ছে চেহারাটা ফোলা ফোলা, বা আপনার পরিবারের সদস্যরা আপনাকে বলতেছে যে আচ্ছা তোমার চেহারাটা তো ফোলা ফোলা মনে হচ্ছে। এবং অনেক বেশি যখন হয়ে যায় তখন অনেকের ইভেন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ তখন তার অলরেডি আপনার হার্ট ফেলিওর হয়ে গেছে। হার্ট ফেলিওর হয়ে তার লাংসে পানি জমা শুরু হয়ে গেছে এবং তার শ্বাসকষ্ট ডেভেলপ করেছে। সুতরাং এই ধরনের যদি কোনো সিমটম আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন, তাহলে আপনার অবশ্যই উচিত হবে যে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া। এবং খুব ভালো একটা কথা এখানে, যে কিডনি রোগের যে টেস্টগুলো, যে ইনভেস্টিগেশনগুলো, যে পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন, এগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই অ্যাভেলেবল বাংলাদেশে। আমি বলবো যে প্রত্যেকটা আপনার জেলা পর্যায়ে, প্রায় উপজেলা পর্যায়েও চলে গিয়েছে। অন্তত আপনি প্রাথমিকভাবে জানতে পারবেন, আপনার ডাক্তার আপনাকে বলতে পারবে যে আপনার কিডনি রোগ হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে আসলেন। কোন দুটো পরীক্ষা করলে আমরা কিডনি সম্পর্কে জানতে পারবো? 3টা ডিজিজকে সারা বিশ্বই এখন বলে যে কিডনি রোগের মেইন কারণ এবং পার্মানেন্ট কিডনি ফেলিওর হয়ে যাওয়ার, সেটা হচ্ছে 1 নম্বর ডায়াবেটিস, 2 নম্বর হাই ব্লাড প্রেশার এবং 3 নম্বর হচ্ছে নেফ্রাইটিস। এখন ডায়াবেটিস বলেন, হাই ব্লাড প্রেশার বলেন, নেফ্রাইটিস, 3টার থেকে আপনার যখন কিডনি রোগ হবে তখন আপনার প্রস্রাবের সাথে অ্যালবুমিন নির্গত হবে। এবং যেটা আপনি সিম্পল স্ট্রিপ টেস্ট যেটা আমরা করি, যেমন অনেকের ধরেন প্রেগনেন্সি টেস্ট করেন, সেটাও কিন্তু একটা স্ট্রিপ টেস্ট দিয়ে করা হয়। ইভেন যাদের সুগার আছে তারাও জানেন যে বাসায় স্ট্রিপ টেস্ট দিয়ে ওনারা সুগার দেখে থাকেন। এখন এই স্ট্রিপ টেস্টের সাথে আবার অ্যালবুমিনও যোগ করা হয়েছে। আপনি যদি ভালো একটা স্ট্রিপ দোকান থেকে কিনেন, আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার অ্যালবুমিন যাচ্ছে মানে কিনা, অ্যালবুমিন মানে প্রোটিন যাচ্ছে কিনা। প্রোটিন যাচ্ছে কিনা। কিন্তু আপনি স্ট্রিপ টেস্ট যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন। এরপরে আপনি কোনো ইনভেস্টিগেশন সেন্টারে যে আপনার ইউরিনটা টেস্ট করালেন, ধরেন আপনার 100 টাকার মধ্যে ইউরিন টেস্ট হয়ে যাবে। ইউরিয়া ক্রিয়েটিন যে আমরা ব্লাড টেস্টটা মেইন বলি, আপনি জেনে থাকেন বা অনেকেই এখন জানে, ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করতে আপনার আর 200-400 টাকা লাগতে পারে যদি খুব ভালো জায়গায় করেন। এর সাথে যদি আর একটা আলট্রাসোনোগ্রাম করে ফেলেন, তাহলে মোটামুটি আপনার কিডনির 80-90% টেস্ট কাভার হয়ে গেল। আপনি বুঝে ফেললেন যে আপনার কিডনি রোগ হচ্ছে কিনা। আপনি বলছিলেন যে 50%-এর উপরে কিডনি ড্যামেজ না হলে তার কোনো সিমটম প্রডিউস করে না। সঠিক। তাহলে এই 50% নিচে যার 10% ড্যামেজ হয়েছে, 20% ড্যামেজ হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে তার কিডনির ড্যামেজ হচ্ছে? আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সুস্থ অবস্থায় ডাক্তারের কাছে যেতে হবে, বলতে হবে, চেক আপ করাতে হবে যে আমি সুস্থ আছি কিনা। আমি বলবো যে অ্যাটলিস্ট যাদের এজ 40 হয়ে গেছে, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি ডিজিজ, স্ট্রোক, তারা অবশ্যই অ্যাটলিস্ট 40 হলে ডাক্তারের কাছে যাবেন। বিশ্বের অনেক দেশেই আপনি দেখবেন যে এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো একদম স্ট্রিক্টলি ফলো করা হয়। যেমন আপনি যদি জাপানের কথা দেখেন, যে তাদের এই যে তারা আপনার কাঁচা খাবার খেয়ে থাকে, ওটা তাদের ফুড হ্যাবিট, তো সে কারণে তাদের স্টমাক ক্যান্সার বা কোলোরেক্টাল এগুলো বেড়ে গিয়েছিল। তারা যখন রুটিন স্ক্রিনিং অ্যাপ্লাই করেছে, এগুলো কিন্তু তারা অনেক কমিয়ে ফেলেছে। আমাদের কিডনি ডিজিজের ক্ষেত্রেও তাদের একটা আছে, যেমন জাপানে আইজিএ নেফ্রোপ্যাথি একটা ভ্যারাইটি আর কি, সেটা অনেক বেড়ে গিয়েছিল। তো ওরা যখন রুটিন স্ক্রিনিং করেছে এবং পেশেন্টগুলো আর্লি আইডেন্টিফাই করেছে, ডায়াগনোসিস করেছে, ট্রিটমেন্ট করেছে,
তখন এটা অনেক কন্ট্রোলে চলে এসেছে আর কি। এই যে যারা 50 ভাগের উপরে যা সিমটম নিয়ে আসলো, আপনি বলছেন যে হাতে পায়ে পানি আসলো, কিডনি কাজ করছে না, সঠিকভাবে কাজ করছে না, সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন? তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কিরকম হবে? এখন অনেকেই মনে করে থাকেন যে আমার কিডনি রোগ হয়েছে, অনেকের মধ্যে বিশাল একটা আতঙ্ক কাজ করে, বা আমরা যখন বলে থাকি যে আপনার 50%, 60%, 70% ড্যামেজ হয়ে গেছে, তো অনেকেই ধরে নেন যে আমার মনে হয় মৃত্যু ছাড়া আর সামনে কিছু নেই। আসলে এত ডিসহার্টেড হওয়ার কিছু নেই, কারণ কিডনি রোগের সম্পূর্ণ চিকিৎসা আছে। এবং সুসংবাদ যেটা, যে বাংলাদেশে কিডনি রোগের সম্পূর্ণ চিকিৎসা আছে এবং অনেক আগের থেকে আছে। আপনার 1980 সন থেকে বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। তাহলে কিডনি রোগের সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং হেমোডায়ালাইসিস, যেটা 1980 সন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে চলতেছে, এবং এখন বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট লেভেলেও এই চিকিৎসা চলে আসে। তো সুতরাং আপনি প্রথম কথাই যে আপনি ডিসহার্টেড হবেন না, আপনি এই কথা মনে করেন না যে আমি আর বাঁচবো না, আমার মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। তো সুতরাং এই ধরনের কিডনি রোগের জন্য চিকিৎসা আছে, আমরা তার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করব। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, যেটা যে আমাদের দেশের অনেক মানুষেরই এখনও ভুল ধারণা আছে যে পরীক্ষা নিরীক্ষা মনে হয় অর্থের একটা অপচয় আর কি, অনেকেই মনে করেন, বা আমরা সুস্থ আছি আমরা মনে করি যে ডাক্তারের কাছে যাওয়াই মনে হয় অর্থের অপচয়। আসলে আমি বলবো যে এটা অর্থের সাশ্রয়, কারণ আপনি বড় ধরনের ঝুঁকির থেকে আপনার নিজেকে রক্ষা করলেন। যখন ডাক্তারের কাছে যাবেন, আপনার চিকিৎসক যদি বলে থাকেন যে আপনি আপনার কিডনির সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করান, তাহলে আপনি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করাবেন। আপনার যদি একটু সমস্যাও হয় আপনি এখাতে ব্যয় করবেন। কেন বলতেছি? তাহলে আপনার ডাক্তার আপনার সম্পূর্ণ রোগ সম্পর্কে উনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন এবং আপনাকে একজন সুচিকিৎসা দিতে পারবেন। সাধারণত এই যে কিডনি রোগ যেগুলো আপনার কাছে আসে, তো এটা আসলে কয় ধরনের রোগ আপনারা পেয়ে থাকেন? এখন যেটা দেখা যাচ্ছে, ডায়াবেটিস থেকে কিডনি রোগটাই সবার আগে সবচেয়ে বেশি আসতেছে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি, বা সহজ ভাষায় বললে যেটা বলতেছিলাম যে ডায়াবেটিস থেকে প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া। সারা পৃথিবীতে সেকেন্ড নাম্বারে আছে আপনার হাইপারটেনশন থেকে, কিন্তু বাংলাদেশে সেকেন্ড নাম্বারে আছে আপনার নেফ্রাইটিস, গ্লোমেরোনেফ্রাইটিস, বা সহজ বাংলায় যদি বলি কিডনির মধ্যে ঘা হওয়া বা প্রদাহ হওয়া, এবং সেটাতেও প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া শুরু করে এবং মানুষের শরীর ফুলে যাওয়া শুরু করে। এবং এটার একটা বড় হচ্ছে আপনার যে ছোটোবেলার থেকেই হতে পারে, ইভেন শিশু বয়সে হতে পারে, কৈশোরে হতে পারে, ইয়াং এজে হতে পারে। এবং সবচেয়ে মারাত্মক আমাদের দেশে যেটা, ইয়াং এজে এই রোগটার প্রকোপ অনেক বেশি দেখা যাচ্ছে, এবং এখান থেকে যদি আনট্রিটেড থাকে আপনার কিন্তু কিডনি পার্মানেন্টলি বিকল হয়ে যাবে। এবং যদি এই অবস্থায় আপনি আর্লি আসতে পারেন, তাহলে কিন্তু আপনার মাত্র 10 to 20% ক্ষেত্রে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। বাকি কিন্তু আপনার ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসা দিয়ে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে পারেন। আপনার কিন্তু একটা রোগের কথা প্রায়ই শুনি, যে সিকেডি অথবা দীর্ঘমেয়াদী কিডনি রোগ। এটা আসলে কি ধরনের রোগ? আপনারা কখন বলে থাকেন যে সিকেডি? আমরা যদি সাধারণ মানুষের জন্য বলি, তাহলে একটা হচ্ছে অ্যাকুট কিডনি ফেইলর, মানে হঠাৎ করে আপনার কিডনিটা বিকল হয়ে যাওয়া। এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকুট কিডনি ফেইলরের সবচেয়ে বড় সুবিধা যে আপনি যদি ওই মুহূর্তে রোগটা ধরতে পারেন এবং আপনি যদি সঠিক চিকিৎসা নিতে পারেন, আপনার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়ার চান্স ওভার 90%। মানে আপনি বলতেই পারেন আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা কিন্তু এ ধরনের অনেক রোগী পাই। আপনি যদি বলেন যে কি কি কারণে অ্যাকুট কিডনি ফেইলিওর হয়, এটা একটা ইম্পর্টেন্ট, যে কি কারণে হয়, যেটা হঠাৎ করে তার কিডনি বিকল হয়ে গেল। সঠিক। এবং আমরা এই স্টাডিতে দেখেছি যে দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এখন 1 নম্বর কারণ এসেছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। মানুষ এই যে ব্যথার ওষুধ খাচ্ছে, কবিরাজি ওষুধ খাচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, এবং আপনার অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক, অথবা কোনো কোনো ক্ষেত্রে মানুষ কেউ বলতেছে তুমি এটা খাও, এটা খাও, কিন্তু ওই ওষুধগুলো আসলে ওষুধও কিনা হেভি মেটাল আপনার পারদের মতো জিনিস মানুষকে খাওয়ায় দেওয়া হচ্ছে, সেক্সুয়াল বিভিন্ন স্টিমুলেন্ট মানুষকে দেওয়া হচ্ছে। মানুষ নিজের অজান্তেই সে যে বিষ খেয়ে ফেলছে, সে নিজেকেই যে নিজে মেরে ফেলছে সে বুঝতেছে না। এবং এরপরে আপনার যেটা ডিহাইড্রেশন বাংলাদেশে এখন ডায়রিয়া, কিন্তু এটা আপনার স্যালাইন আসার পরে, যে খাবার স্যালাইন আসার পরে এটা কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে।
ভমিটিং, আদার যে কজ, সেপ্টিসেমিয়া, সেগুলো আপনি ট্রিটেড করতে পারবেন। কিন্তু আমরা যদি এই ওভার দ্য কাউন্টার ড্রাগটাকে বন্ধ করে দিতে পারি, আমরা যদি নিজেরাও সচেতন হতে পারি, তাহলে কিন্তু আপনার এই একেআই অ্যাকুট কিডনি ফেলিওর থেকে বেঁচে গেলেন। এখন আপনি সেকেন্ড যেটা কোশ্চেন করেছিলেন সিকেডি, যে ক্রনিক কিডনি ডিজিজ, মানে ধীর গতির কিডনি বিকল, ধীরে ধীরে আপনার কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। অনেক পেশেন্টই আপনি শুনবেন, বা আমাদের দাদা নানা যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আছে, এই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থেকে কিন্তু ধীরে ধীরে কিডনিটা আস্তে আস্তে আপনার ড্যামেজের দিকে আগায় যায়। এই যে ধীর গতির কিডনি বিকল হওয়া, এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে। তবে এটারও ট্রিটমেন্ট আছে। সাপোজ আপনি ওষুধ খেলেন, আমি খেলাম না, যে খেলো না তার দেখা যাচ্ছে 1-2 বছরের মধ্যে তার কিডনি পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। আর যে খেলো সে হয়তো রোগটাকে 4-5 বছর প্রলঙ্গেশন করতে পারতেছে। তাহলে 4-5 বছর যদি উনি ডায়ালাইসিস ছাড়া ভালো থাকতে পারেন, তাহলে এটা তো ওনার জন্য বিশাল একটা অর্জন, ডাক্তারের জন্যও বিশাল একটা অর্জন আর কি। যার ডায়ালিসিস প্রয়োজন হলো, আপনি ডায়ালিসিস দিলেন, তার ক্ষেত্রে সে কতদিন ভালো থাকতে পারে? এখন মানুষ আমাদেরকে, আমরা যখন বলি যে আপনার ডায়ালাইসিস করতে হবে, এখন ধর নতুন একজন মানুষ আসছে, তো সে চিকিৎসা ব্যবস্থার সাথে পরিচিতই না, তো উনি কীভাবে বুঝবেন ডায়ালাইসিস? তো সুতরাং আমাদেরকে এটা বোঝাইতে হয় যে ডায়ালাইসিসটা কী জিনিস, কেন করব। আপনার কিডনি বিকল মানে এই কিডনি আর কোনোই কাজ করে না। সুতরাং যদি আপনি ডায়ালাইসিস না করেন, আপনার সায়েন্স বলে যে আপনি সর্বোচ্চ 6 মাস বাঁচতে পারবেন। আর যদি আপনি ডায়ালাইসিস করেন, দ্যাট মিন্স যে আপনার কিডনির কাজ মেশিন করে দিবে। সেই মেশিনের মাধ্যমে আপনি বছরের পর বছর বেঁচে থাকতে পারবেন, নিয়ার অ্যাবাউট নর্মাল লাইফ। আপনার কিডনি স্বাভাবিক থাকলে আপনার যেরকম আয়ু থাকতো, প্রায় সেরকম আয়ু থাকবে। আমাদের দেশে এবং সারা উন্নত বিশ্বে মানুষ 20-25 বছর ডায়ালাইসিস করে সুস্থ জীবনযাপন করতে পারে। আরেকটা প্রশ্ন চলে আসে, আপনারা যখন ম্যানেজমেন্ট দেন কিডনি রোগীদের, আপনারা বলেন যে প্রোটিন রেস্ট্রিকশন, বা কোনো কোনো ক্ষেত্রে আপনারা বলেন যে প্রোটিন 30 গ্রাম খেতে হবে। এটা যদি একটু আমাদের বলতেন যে প্রোটিন 30 গ্রাম বলতে আমরা কি বুঝি? ক্রনিক কিডনি ডিজিজ এই পেশেন্টদের জন্য আমরা প্রোটিন রেস্ট্রিকশন টার্মটা ইউজ করি। এই যে ধীরে ধীরে যে ক্রিয়েটিনটা বেড়ে যাওয়া বা কিডনিটা বিকল হয়ে যাওয়া, সায়েন্স স্টাডি করে দেখেছে যে যারা প্রোটিনের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ খেয়ে থাকেন, তাদের এই বিকল হওয়ার প্রবণতাটা স্লো করে দেওয়া যায়, স্লো ডাউন করে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রেই প্রোটিন রেস্ট্রিকশনটা চলে আসে। এখন কথা হচ্ছে যে প্রোটিন তো মানবদেহের জন্য প্রয়োজন। এখন অনেকে বলেন, স্যার তাইলে আমি প্রোটিন খাবই না। তো এটাও কোনো কথা না, কারণ আপনার শরীরটা তো মেশিন, এটা চলতে গেলে আপনার প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, ফ্যাট লাগবে, ভিটামিনস লাগবে, মিনারেলস লাগবে। তো নর্মাল মানুষের আমরা বলি যে 1 মিলিগ্রাম পার কেজি, মানে আপনার ওজন যদি 60 কেজি হয়, তাহলে আপনি 60 গ্রাম প্রোটিন খাবেন। তো সেক্ষেত্রে কিডনি রোগীদের ধরেন ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বা হাইপারটেনসিভ নেপ্রোপ্যাথি, এই ক্ষেত্রে আপনার বলা হয় যে আধা গ্রাম, অর্থাৎ কারো যদি ওজন 60 গ্রাম হয়, তাহলে সে 30 গ্রাম প্রোটিন খাবে। এখন কনফিউশন কোথায় অ্যারেস্ট করে, মানুষ একটা ডিম খাবে, 1 পিস মাংস খাবে, বা 1 পিস মাছ খাবে, পুরোটাই তো আর আপনার প্রোটিন না। তাহলে একটা আপনি মাছ যদি চিন্তা করেন, আমরা রুই মাছের যদি একটা পিস, আমরা সাধারণ ফ্যামিলি পিস যেটা বলি, তো পুরোটা তো প্রোটিন না। এখন মানুষ মনে করে যে সারাদিনে সে ওই মাছটা মনে হয় পুরোটাই প্রোটিন, তাহলে আমরা এর মধ্যে 70% পানি আছে। আমি যদি সহজ কথায় বলি, যদি আমরা গবেষণা করে দেখেছি যে 1 পিস বড় রুই মাছে আপনার 10 থেকে 12 গ্রাম, হাইস্ট 14 গ্রাম প্রোটিন থাকতে পারে। একটা যদি ডিম খান, 7-8 গ্রাম প্রোটিন থাকতে পারে। আপনি যদি ফ্যামিলি সাইজের একটা মুরগির মাংস খান, সে তার মধ্যে আপনার দেখা যাচ্ছে 10-12 গ্রাম থাকতে পারে। আপনি যদি 1 পিস গরুর মাংস খান, সলিড আপনি যদি মাংস খান, সেটা কিন্তু আপনার হেলথের জন্য ওই পরিমাণ ইনজুরিয়াস না। আমরা অনেকে মনে করি যে না, গরুর মাংস আর ছোঁয়াই যাবে না, খাসির মাংসর দিকে তাকানোই যাবে না। তো ব্যাপারগুলো এত না, মানে এই পরিমাণ রেস্ট্রিকশনও না, কারণ এই পরিমাণ রেস্ট্রিকশন করতে যে আপনি কিন্তু ম্যাল নিউট্রিশনে চলে যাবেন। এটাও স্টাডি করে দেখা হয়েছে যে হেভি যদি কেউ রেস্ট্রিকশন করে, উনি ম্যাল নিউট্রিশন হবে। ওনার হয়তো কিডনি রোগটা উনি একটু ধীর গতি করতে পারবে, কিন্তু ম্যাল নিউট্রিশনের কারণে ওনার লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু কমে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই আমাদের যারা কিডনি রোগী আছে তাদের জন্য অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, আপনার কিডনি ভালো রাখার জন্য
সুষম খাবার প্রয়োজন। অতিরিক্ত মাত্রার ব্যথানাশক ঔষধ অবশ্যই পরিহার করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ সেবন করবেন না। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের প্রেশার নিয়ন্ত্রণে রাখুন। দর্শক, ভালো থাকুন, কিডনির যত্ন নিন। শুভকামনা সকলের জন্য।